আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আজকে আসলে সেক্টর ভিত্তিক কিংবা পার্টিকুলার স্টকে ইন্ডেক্সের এই আপসুইং এর রিফ্লেকশনে কেমন রিফ্লেক্টেড হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সহজভাবে বললে যে আমি আপসুইং এর যে একটা, দুইটা, তিনটা ফেজের কথা বলতেছি, এই তিনটা ফেজের মধ্যে কোনো পার্টিকুলার স্টক কখন কিংবা কোনো পার্টিকুলার সেক্টর কোন ফেজে রিফ্লেক্টেড হচ্ছে এগুলো একটু দেখার চেষ্টা করব। প্রথমে আসলে মুভিং এভারেজটা নিয়ে বলতে চাই। মুভিং এভারেজটা আমার কাছে খুব ইউনিক একটা টুলস মনে হয়। আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টেও ডিটেল একটা ভিডিও দেওয়া আছে। মুভিং এভারেজটা আসলে এত ইউনিক টুলস, অনেকটা নকল করার মতো। অন্যান্য যে জনপ্রিয় টুলসগুলো আছে, ফর এক্সাম্পল ম্যাকডি, ইচিমোকো ক্লাউড কিংবা অনেক বিভিন্ন ইন্ডিকেটর আছে, সবগুলো আসলে মুভিং এভারেজ থেকেই হয়েছে। তো মুভিং এভারেজ থেকে সবচেয়ে যেটা ভালো প্রেডিক্ট করা যায় সেটা হচ্ছে ট্রেন্ড। আমি সবসময় বলি যে স্টক প্রাইসের মেইন ডিভেন ফোর্স কিংবা এই মার্কেটের মূল চালিকা শক্তি হচ্ছে ট্রেন্ড। এই ট্রেন্ডটা যতভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝা যায়, এইটা অনুসারে ট্রেড করতে পারলে ট্রেডিংটা কিন্তু খুবই ভালো হয়। সো মুভিং এভারেজ দিয়ে ট্রেন্ড বোঝা যায় খুব সহজে। বললে মুভিং এভারেজ নিচ দিয়ে কন্টিনিউ করলে এটা ডাউন ট্রেন্ড, ক্রস করে উপরে চলে গেলেই ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে হওয়ার চেষ্টা, এবং ফাইনালি আপ ট্রেন্ড কিংবা ফাইনালি যখন মুভিং এভারেজের উপর দিয়ে প্রাইসটা কন্টিনিউ করে সেটাকে আমরা আসলে আপ ট্রেন্ড স্টক বলি। একই সাথে মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এবং সাপোর্টের জায়গা হিসেবে কাজ করে। যখন ডাউন ট্রেন্ডি স্টক যখন আপসুইং হয়ে মুভিং এভারেজের আশেপাশ থেকে এই সেল সিনারো টাইপ ক্যান্ডেল আসে, সেই ক্ষেত্রে কিন্তু প্রপার একটা রেজিস্ট্যান্স পায়। আবার যখন একটা স্টক এটাকে ক্রস করে চলে যায়, মুভিং এভারেজকে ক্রস করে চলে যায়, সেল সিনারো কারেকশন হয়ে আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। সো এইটাই কিন্তু তখন একটা সাপোর্টের জায়গা হিসেবে কাজ করতে পারে। ইন্ডেক্সের কারেন্ট যে আপসুইংটা হচ্ছে, এই আপসুইংটা কেন্দ্রিক সকল কথাবার্তা আজকে আসলে থাকবে। এবং এই আপসুইংটাকে যদি আমরা একটু ব্যবচ্ছেদ করি, তাহলে দেখা যাবে যে এই যে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল এখানে পাওয়া গেছে। আসলে ইন্ডিভিজুয়ালি বললে কিন্তু এই ক্যান্ডেলটা খারাপ ক্যান্ডেল, মানে এখানে সেলার অ্যাক্টিভ। সবসময় আমি যেটা বলি যে ক্যান্ডেল সুইংয়ের কোথায় আসছে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। একটা সাইড প্লে থেকে প্রপার ডাউন সুইংয়ে এসে দেন কিন্তু এই টাইপের একটা ক্যান্ডেল আসছে। সো ডাউন সুইংয়ের পরে যে কোনো ধরনের ক্যান্ডেলই কিন্তু বাউন্স ব্যাক হতে পারে, তার রিফ্লেকশনই পাওয়া গেছে। প্রপার কিন্তু ছোট হলো একটা আপসুইং হয়েছে। তারপরে যে প্রথম সেল সিনারো ক্যান্ডেল পাওয়া গেছে ৪-৫ দিন পরে। সেল সিনারো ক্যান্ডেলগুলো নিয়ে অনেক বলেছি, ট্রেডিং বেসিক্স প্লেলিস্টেও দেওয়া আছে যে বডি ছোট, উইক বড়। তারপরে কিন্তু এই ২-৩ দিন একটু সাইড প্লে করে আবার এখান থেকে বাউন্স ব্যাক করে আর একটা আপসুইংয়ের ফেজ হয়েছে। তারপরে আবার সেল সিনারো হয়ে এখান থেকে কিন্তু আবার বাউন্স করে আরেকটা আপসুইংয়ের ফেজ হয়েছে। সেটা কিন্তু এখনো চলমান আছে, এটা কিন্তু এখনো কোনো আমরা সেল সিনারো এক্সপিরিয়েন্স করিনি। সো নর্মালি যেটা আমি বলি যে একটা আপসুইংয়ের মধ্যে ৩টা-৪টার বেশি ফেজ নর্মালি এক্সপিরিয়েন্স হয় না। সো আমি ফেজগুলোকে আসলে একটু কালার করে দেখানোর চেষ্টা করেছি। যে ফার্স্ট ফেজটা ছিল এই পর্যন্ত, মানে প্রথম যেখানে সেল সিগন্যাল পেয়েছি এটা একটা ফেজ, এ পর্যন্ত প্রথম ফেজ, এই পর্যন্ত আসলে দ্বিতীয় ফেজ, এই তারপর থেকে তৃতীয় ফেজটা চলমান আছে, মানে এই আপসুইংয়ের মধ্যেই। সো প্রথম ফেজটা ছিল ৪-৫ দিনের, সেকেন্ড ফেজটা বলবো ৩-৪ দিনের, থার্ড ফেজটাও চলতেছে, দেখা যায় কতদিন কন্টিনিউ হয়। সো এই যে ৩টা ফেজের যে সিনারিও,
সকল স্টক কিন্তু প্রত্যেকটা ফেজে রিফ্লেক্টেড হয় নাই। এক সময় এক স্টক রিফ্লেক্টেড হয়েছে। সো ইন্ডেক্সটাকে পাশে রেখে এটাই আজকে দেখার চেষ্টা করব যে কোন ফেজে, মানে এই আপসুইং এর কোন ফেজে কোন স্টক কিংবা কোন সেক্টর রিফ্লেক্টেড হয়েছে। আলোচনার শুরুতে আমরা যদি আসলে লো পেড আপ ক্যাপিটাল স্টকগুলো নিয়ে আলোচনা শুরু করতে চাই, আমার কাছে মনে হয়েছে এই আপসুইংয়ে প্রথম দিকের প্রথম ফেজে ইনফ্যাক্ট লো পেড আপ ক্যাপিটাল স্টকগুলো রিফ্লেক্টেড হয়েছে, সেকেন্ড ফেজেও অ্যাক্টিভ ছিল। সো আমরা এখানে যদি একটা ডেটটা দেখি যে 12ই জুন থেকে একটা বাউন্স ব্যাক পেয়ে কিন্তু প্রপার একটা আপসুইং হচ্ছে। ইন্ডেক্সের এই ফ্লোটা যদি বলি, ইন্ডেক্সের এই ছবিটা এইখানেই থাকবে, এটা কনস্ট্যান্ট থাকবে। আমরা এই অংশতে বিভিন্ন আসলে স্টকগুলো কেমন বিহেভ করেছে সেটা দেখারই চেষ্টা করব। ফর এক্সাম্পল আমরা যদি ওয়াটার কেমিক্যালে দেখি যে 12ই জুন ও কিন্তু একটা সাইড প্লে করতেছিল ডাউন সুইং এর পরে, তারপরে কিন্তু এই যে প্রথম ফেজের সাথে ওয়াটার কেমিক্যাল রিফ্লেক্টেড হয়েছে, সেল সিনারিও হয়েছে, ইন্ডেক্সেও সেল সিনারি, ওয়াটার মধ্যেও সেল সিনারি, তারপরে কিন্তু এই পুরোটার মধ্যেই সুন্দর রিফ্লেক্টেড হয়ে প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে। হয়ে এখন আমার কাছে এগুলো ডেফিনেটলি একটা সেল সিনারি মনে হচ্ছে। সো এখন আমি সবসময় বলি যে কেনার জন্য প্রপার একটা বিষয় হচ্ছে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল লাগবে। বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো আসলে কেমন, যে এই যে ডাউন সুইং আসার পরে যে এই ধরনের একটা ক্যান্ডেল পেলে এটা কিন্তু একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। ঠিক আছে, এটা প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও ছিল। খুব যে ডিসাইসিভ ছিল আমার কাছে এরকম মনে হয় না। তো যখনই আস্তে আস্তে এই কনসলিডেশনটা থেকে উপরে যাওয়ার একটা ইন্টেনশনসের মধ্যে আছে, সেগুলোও হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে। সো ওয়াটার কেমিক্যালের মধ্যে এই লেভেলগুলোতে খুব একটা ক্লিয়ার যে ইন্ডিকেশন ছিল, মানে আমার নলেজ যতটুকু আছে আমার কাছে প্রপার কোনো ইন্ডিকেশন আসলে ছিল না। এরপরে যদি আমরা আরেকটা স্টক নিয়ে কথা বলতে চাই, ওয়ালটনে কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল প্রপার ডাউন সুইং এর পরে। এগুলাকে আমি ডেফিনেটলি বাউন্স ব্যাক বলতে চাই। সো এগুলোও কিন্তু সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা ছিল। সো দেখেন যে প্রথম ফেজে কিন্তু ওয়ালটন রিফ্লেক্টেড হয়েছে, সেল সিনারিও হয়েছে এই সেকেন্ড ফেজে। তো সেকেন্ড ফেজে এখানে যখন ইন্ডেক্সের বাউন্স ব্যাক, ওয়ালটনের কিন্তু আবার উপরে গিয়েছে, তারপরে কিন্তু এখনও সেকেন্ড মানে এই সেল সিনারিওর মধ্যেই আছে। তো যেহেতু সেল সিনারিওর মধ্যেই আছে এবং কারেকশন হচ্ছে না, নর্মালি 1-2 দিনের সেল সিনারির পরে কারেকশন হয়ে যায় ইন্টেনশনস উপরের দিকে। সো আমার কাছে মনে হচ্ছে যে ভলিউম যেহেতু অ্যাক্টিভ আছে, এরকম এখানে যেমন আপসুইং হয়েছে, এখানেও যেমন একটা আপসুইং হয়েছে, সো এখানেও এরকম একটা আপসুইং হতে পারে, কিন্তু কনফার্মেশন এই টাইপের কোনো কিছু না। সো ওয়ালটনের ক্ষেত্রে এইখানেও বাউন্স ব্যাকও একটা ট্রেড প্ল্যান করার জায়গা ছিল। এবার এই দিন যে বাউন্স ব্যাকটা হয়েছে ও লাস্টে গিয়ে ম্যাক্সিমাম লিড পর্যন্ত ছিল, কিন্তু সারাদিন ক্যান্ডেলটা ভালোই ছিল, ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ ছিল। সো এইখানেও একটা ট্রেড প্ল্যান করার স্কোপ ছিল। এর বাইরে জেমিনি সি ফুডটা নিয়ে যদি বলতে চাই, এখানে কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক ছিল। সো এই বাউন্স ব্যাকের পরে কিন্তু ছোট হলো আপসুইং এর কিংবা একটা প্রফিটের জায়গা হয়েছে, তারপরে নিচে এসে এই জায়গাগুলোও কিন্তু বাউন্স ব্যাক ছিল। সো এটাও খুবই সুন্দর ছিল, এখানে একটা রিটেস্ট সিনারিও ছিল, ইন্ডেক্সও প্লে করেছে, ও কিন্তু এখনো পর্যন্ত প্লে করতেছে। তো ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, লুকস ভেরি গুড। মনোস্পোলের কথাও বলতে চাই, এই যে ডাউন সুইংয়ে এসে বাউন্স ব্যাক, একটা প্রফিটের জায়গা সুন্দর এই সেল সিনারিও, তারপরে কিন্তু নিচে এসে আবারও কিন্তু একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে, তারপর একটা প্রফিটের জায়গা হয়েছে। সো প্রথম ফেজে রিফ্লেক্টেড ছিল, এই সেকেন্ড ফেজও রিফ্লেক্টেড হয়েছে, এই যে এই সেকেন্ড ফেজ ইন্ডেক্সেরও সেকেন্ড ফেজ। প্রথম ফেজে তো ডেফিনেটলি রিফ্লেক্টেড ছিল, থার্ড ফেজে কিন্তু ওইভাবে এখন আর রিফ্লেক্টেড হতে পারতেছে না। ব্যাংক সেক্টরের মধ্যে আমরা যদি এবি ব্যাংকের দিকে একটু দেখি, যে প্রথম ফেজ দ্বিতীয় ফেজ এগুলোতে কিন্তু কোনো রিফ্লেকশনই নাই, মোটামুটি একটা সাইড প্লেতেই চলতেছিল। কিন্তু থার্ড ফেজে এসে ঠিকই কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, আপসুইং হওয়ার চেষ্টা করতেছে। সো এটাই বলতে চাচ্ছি যে ব্যাংক সেক্টর কিন্তু এর আগে কিন্তু এই দুইটা ফেজে কিন্তু রিফ্লেক্টেড হয় নাই। ইন্ডেক্সের যে এই উত্থানটা হয়েছে এই পর্যন্ত কিন্তু ব্যাংক সেক্টর কোনো ওইভাবে অ্যাক্টিভিটি ছিল না। লাস্ট 2-3 দিন ধরে এই ফেজের সাথে কিন্তু ব্যাংক সেক্টরে টুকটাক রিফ্লেকশন পাওয়া যাচ্ছে। এই সেম ধারাবাহিকতায় আমরা যদি আসলে আইএফআইসিটাকেও দেখতে যাই, প্রপার কিন্তু আসলে এই যে লাস্ট 2-3 দিন ধরে রিফ্লেক্টেড হচ্ছে, ভলিউমটাও গেইন করেছে। সো এটাই বলতে চাই যে ইন্ডেক্সের যত আপসুইংই হোক, সকল আপসুইংয়ের কিংবা সকল আপসুইংয়ের ফেজে সকল স্টক কিন্তু রিফ্লেক্টেড হয় না। ব্যাংক সেক্টর যেমন এই থার্ড ফেজটাতে রিফ্লেক্টেড হয়েছে, এর আগে কিন্তু একদম প্রপার সাইড প্লে করেছে, একদম কোনো অ্যাক্টিভিটিই ছিল না। সো ব্যাংক সেক্টরের মধ্যে একটা স্টকের কথা না বললেই না, সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। বর্তমান সময়ে যে কয়েকটা স্টক ট্রেন্ডি আছে তার মধ্যে কিন্তু অন্যতম, হাতে গোনা 2-1টা স্টকই তো ট্রেন্ডি আছে আসলে, একদম অনেক নিচ থেকে প্রপার কিন্তু ট্রেন্ড মেনটেন করতেছে।
এই যে কারেকশন হয়ে মুভিং এভারেজ 50 আশপাশ থেকে বাউন্স করে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার ইন্টেনশন, সবকিছু মিলিয়ে কিন্তু খুবই ভালো ইন্টেনশনস। ভলিউমটাও পেয়েছে, আপকামিং ডে সেম ভলিউম কন্টিনিউ করতে পারে আমার কাছে মনে হয় আরো অনেক উপরে যাওয়ার স্কোপ ক্রিয়েট হবে। সিমেন্ট সেক্টরের মধ্যে যদি আমরা হাইডেলবার্গের কথাটা বলি, হাইডেলবার্গ কিন্তু অল থ্রু এই পুরো 3টা ফেজেই কিন্তু ইন্ডেক্স রিফ্লেক্টেড হয়েছে, এখনো ভালো অবস্থায় আছে, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। এর বাইরে যদি সিমেন্ট সেক্টরে আমরা আরেকটা স্টক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। দেখেন এই যে আপসুইং হচ্ছে ইন্ডেক্সের, যেমন সেলসিনের হয়েছে, এখানেও সেলসিনের রিফ্লেকশন পাওয়া গেছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে। তো ইন্ডেক্সের যে ফ্লো খুবই সুন্দর, কিন্তু কনফিডেন্স সিমেন্টটা রিফ্লেক্টেড হয়েছে এই সিমেন্ট সেক্টরের মধ্যে। মানে মোরলেস সিমেন্ট সেক্টরের লাফার্স থেকে শুরু করে ক্রাউন সিমেন্ট সবগুলো আসলে স্টকই কিন্তু ভালো রিফ্লেক্টেড হয়েছে। মনো সিরামিকের কথা যদি বলি, সিরামিক সেক্টরের মধ্যে দেখেন এটারও কিন্তু ইন্ডেক্সের রিফ্লেক্টেড আছে, রিফ্লেকশনটা আছে। ইনফ্যাক্ট ইন্ডেক্সেরও সেলসিনার হয়েছিল, আপসুইংয়ের এখানে গিয়েও কিন্তু মূন্য সিরামিকের রিফ্লেকশন হয়েছে, তারপরে ইন্ডেক্সটা উপরে গেছে, ও উপরে যাওয়ার ইন্টেনশনস খুবই ভালো। ফং সিরামিকের কথা যদি বলি, ও কিন্তু এই প্রত্যেকটা এই 3টা ফেজের মধ্যে কিন্তু শুধুমাত্র ওই থার্ড ফেজটাতে রিফ্লেক্টেড হয়েছে। দেখেন এই লাস্ট 3 দিনে কিন্তু অ্যাক্টিভিটি পাওয়া গেছে, আগের যে 2টা ফেজ ছিল, সো আগের 2টা ফেজের মধ্যে কিন্তু কোনো অ্যাক্টিভিটি ছিল না। তো ট্রেড প্ল্যান করা বলতে আমি যেটা বুঝি, যে যখন যে স্টকটা যে ফেজে রিফ্লেক্টেড হচ্ছে, সেই ফেজে যে স্টকগুলো রিফ্লেকশনের মধ্যে আছে সেগুলো ট্রেড প্ল্যান করা যেতে পারে। ফর এক্সাম্পল এই সময়টাতে দেখেন ফোন সিরামিকের কোনো অ্যাক্টিভিটি নেই, প্রপার ডাউন ট্রেন্ডে লাল রঙের ক্যান্ডেল আসতেছে, সেগুলো তখন অ্যাভয়েড করাই যেতে পারে। যখন একটা প্রপার বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে, যে থার্ড ফেজে পাওয়া গেছে, এটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার একটা স্কোপ ক্রিয়েট হতে পারে। এসপি সিরামিকের কথা বলতে চাই, যে ইন্ডেক্সের এই 3টা ফেজে প্রথম আর 2টা ফেজে কিন্তু রিফ্লেক্টেড হয় নাই, একটা সাইড প্যাটার্নে চলতেছিল। থার্ড ফেজে গিয়ে এই লাস্ট 3 দিনের যে ফ্লো, এই ফ্লোটা দেখেন কিন্তু সুন্দর, আগের গুলাতে কোনো রিফ্লেকশন নাই, কিন্তু এই থার্ড ফেজে গিয়ে কিন্তু ঠিকই এসপি সিরামিকটা রিফ্লেক্টেড হয়েছে। সো কোন স্টক কোন ফেজে কিংবা ইন্ডেক্সের সাথে কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে, এইটা স্টাডি করাটা খুব জরুরি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে যদি আফতাব অটো নিয়ে বলতে চাই, ও কিন্তু শুধুমাত্র এই থার্ড ফেজে রিফ্লেক্টেড হয়েছে। সো এই 2টা ফেজে কিন্তু ট্রেড প্ল্যান করার মতো কোনো স্কোপই ছিল না, কারণ ভালো প্লে করতেছিল না, লাস্ট 3 দিন ধরে ভালো করতেছে, সো এই ফেজে রিফ্লেক্টেড হয়েছে। জিপিএস ইস্পাতের কথা যদি বলি, ওই প্রথম 2 ফেজে কিন্তু আসলে এটা কনসলিডেশন ফেজেই ছিল। আমি বলতেছিলাম যে চার্টে সবুজ আসতেছে, চার্টে সবুজ আসা মানে ভালো, কিন্তু মেইন রিফ্লেকশনের কথা যদি বলেন, এই থার্ড ফেজের যে ফ্লো, এই ফ্লোর সাথে কিন্তু জিপিএস স্পিডটা ছোট পরিসরে হলেও রিফ্লেক্টেড হয়েছে। ইঞ্জিনিয়ার সেক্টরে আসলে অনেক স্টক এক এক সময় রিফ্লেক্টেড হচ্ছে, যেমন দেশবন্ধু কিন্তু এই লাস্ট ফেজে রিফ্লেক্টেড হয়েছে। ফাইন্যান্স সেক্টরের মধ্যে ইউনাইটেড ফাইন্যান্সের কথা বলতে চাই, ও কিন্তু দেখেন এই যে প্রথম ফেজের কোনো রিফ্লেকশন ওর মধ্যে ওইভাবে নাই, কিন্তু সেকেন্ড ফেজ থেকে রিফ্লেক্টেড হওয়া শুরু হয়েছে। যে সেকেন্ড ফেজে ইন্ডেক্সের যে সেকেন্ড ফেজ, এই ভলিউম সহ ভালো একটা গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে, যেটাকে আমি বাউন্স ব্যাক বলতে চাই। তারপরে কিন্তু ভলিউমটাও অ্যাক্টিভ ছিল, ওর কিন্তু সুইংটা উপরের দিকে আছে, প্রপার সেল সিগন্যাল হয়ে কিন্তু কারেকশন হয়েছে। ইন্ডেক্সও এই 2 দিন কিন্তু একটু স্লো গিয়েছিল, ওর মধ্যে রিফ্লেকশন ছিল, কিন্তু তারপরের থেকে কিন্তু এই ফেজেও কিন্তু ইউনাইটেড ফাইন্যান্সটা রিফ্লেক্টেড হচ্ছে, ভলিউমটা সুন্দর গেইন করার চেষ্টা করতেছে। এই সেম ফ্লোতে ফাইন্যান্সটা একটু আরেকটা স্টক আছে আমার কাছে মনে হয়, এটা হচ্ছে মাইডাস ফাইন্যান্স। দেখেন এই সেকেন্ড ফেজ যদি আমরা বলি, এই যে এই সময়টাতে কিন্তু মাইডাস ফাইন্যান্স রিফ্লেক্টেড হয়েছে, এই 2-3 দিন স্লো গিয়ে প্রপার একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল, তারপরে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। তো আমি এইগুলাই অবজারভেশনের মধ্যে রাখতে বলি সবাইকে। আপনি যদি রেগুলার চার্ট দেখেন, ইন্ডেক্সটাকে রেফারেন্স নিয়ে চার্টটা দেখেন, তাহলে কিন্তু সহজেই বোঝা যাবে ইনফ্যাক্ট যে আসলে কোন স্টকগুলো কখন রিফ্লেক্টেড হচ্ছে। আমি সবসময় বলি যে ইন্ডেক্সটা খুবই ভাইটাল। সো ইন্ডেক্সের আপসুইং এক এক ফেজে কিন্তু এক এক সেক্টর এক এক স্টক রিফ্লেক্টেড হয়। যেমন প্রথম ফেজে কিন্তু মাইডাস ফাইন্যান্সের মধ্যে কোনো রিফ্লেকশনই নাই, কিন্তু সেকেন্ড ফেজ থেকে ঠিকই কিন্তু অ্যাক্টিভ হয়েছে, এবং এটা এখনো পর্যন্ত থার্ড ফেজেও কিন্তু কন্টিনিউ আছে। ফুড সেক্টরের মধ্যে ট্রেন্ডি একটা স্টক আমার কাছে মনে হয় বিচ হ্যাচারিস। সো এটাকে যদি বলি, দেখেন এই যে 12ই জুলাই ইন্ডেক্সের যে বাউন্স ব্যাক, এই 11-12 এই সময়ে কিন্তু বিচ হ্যাচারিসের প্রপার বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল, মুভিং এর 50 আশেপাশ থেকে। তারপরে কিন্তু ও ঠিকই উপরের দিকে গেছে, যদিও অনেকবার সেল সিনারিও হয়ে ইনডিসাইসিভ অবস্থাতেই গেছে, কিন্তু এই প্রথম
সুইং এর সাথে রিফ্লেক্টেড হয়েছে, আবার কয়েকদিন স্লো গিয়ে আবার বাউন্স করে কিন্তু সেকেন্ড ফেজের সাথে রিফ্লেক্টেড হয়েছে। সো এখন কিন্তু এখানে প্রপার সেল সিনারিও আমার কাছে এরকমই মনে হচ্ছে। ফর্ম ফুডের কথা বলতে চাই, ফুড সেক্টরের মধ্যে দেখেন প্রথম দুইটা ফেজে কিন্তু কোনো রিফ্লেকশন নাই, একদম রেড ক্যান্ডেল, কোনো বাউন্স ব্যাক সিনারিও নাই। থার্ড ফেজে গিয়ে ঠিকই কিন্তু লাস্টের 3 দিন কিন্তু ঠিকই রিফ্লেক্টেড হয়েছে এবং এখন পর্যন্ত খুব ভালো আছে। সো এগুলো অবজারভেশনের মধ্যে রাখলে আমার কাছে মনে হয় ট্রেডটা আসলে অনেক ফ্রুটফুল করা যায়। যে ইন্ডেক্সের প্রতিটা ফেজে কিংবা প্রতিটা আপসুইং এর ফেজে তো সকল স্টক ওইভাবে রিফ্লেক্টেড হয় না। এক সময় এক সেক্টর অ্যাক্টিভ থাকে, আরেকটা সময় আরেকটা সেক্টর অ্যাক্টিভ থাকে, আরেকটা সময় আরেকটা সেক্টর অ্যাক্টিভ থাকে। ফুয়েল পাওয়ার সেক্টরের মধ্যে যদি বলতে চাই, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ও কিন্তু প্রথম ফেজে কিন্তু খুব একটা ভালো রিফ্লেক্টেড হয় না, এটা কনসলিডেশন ফেজেই ছিল। কিন্তু সেকেন্ড ফেজ থেকে কিন্তু রিঅ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে, প্রপার একটা আপসুইং হয়েছে। তারপরে কিন্তু 2 দিন একটু স্লো ছিল, স্লো থেকে গত দিন কিন্তু আবার প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল এসছে। দেখা যাক যে থার্ড ফেজের সাথে ইউনাইটেড পাওয়ার জেনারেশনটা রিফ্লেক্টেড হয় কিনা। এই সেক্টর থেকে যদি বারাকা পাওয়ারের কথা বলতে চাই, দেখেন প্রথম দুইটা ফেজ ওইভাবে কোনো রিফ্লেকশন না, একটা কনসলিডেশন ফেজ। থার্ড ফেজে কিন্তু লাস্টের 3 দিন ধরে কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে। আইটি সেক্টরের মধ্যে এডিয়ান টেলিকমের কথা যদি বলি, ও কিন্তু প্রত্যেকটা ফেজেই অল থ্রু কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। সেল সিনার হয়েছে, তারপরেও ভালো করেছে, আবার সেল সিনার হয়েছে, তারপরে ভালো করেছে। সো এখনও কিন্তু সেল সিনারের মধ্যেও আছে। সো ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি আরও উপরের দিকে যেতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এগুলো সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না ইনফ্যাক্ট, কারণ মুভিং এভারেজ থেকে দূরে চলে গেছে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, লেটস সি। আমরা টেকের কথাও যদি বলি, ও কিন্তু প্রত্যেকটা ফেজেই আমার কাছে মনে হয় ছোট পরিসরে অ্যাক্টিভ হয়েছে, এখনও ভালো আছে, কিন্তু ভলিউমটা একটু লক্ষ্য রাখতে হবে। জেনিং সিলের কথা বলতে চাই, এই প্রথম দুইটা ফেজে কিন্তু খুব ভালো রিফ্লেক্টেড না হলে এই 3 নাম্বার ফেজে গিয়ে কিন্তু ঠিকই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা খুবই সুন্দর গেইন করেছে। সো এইরকম সিনারিওতে আপসুইংয়ের আরও ফেজ হওয়া কিংবা সুইং টু উপরের দিকে যাওয়া এক্সপেক্টেড। ইন্স্যুরেন্স সেক্টরের কথা যদি বলি, আসলে মোরলেস প্রতিটা স্টকে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, খুবই পজিটিভ বিষয়। প্রতিটা ফেজে আমি বলবো টুকটাক অ্যাক্টিভিটি ছিল, এই ছোট একটা অ্যাক্টিভিটি কারেকশন এসে আবার অ্যাক্টিভিটি আবার অ্যাক্টিভিটি, প্রপার আপসুইং হচ্ছে, ইন্ডেক্সের সাথে কিন্তু রিফ্লেকশনটা খুবই ভালো আছে। ইআইএল এর কথাও বলতে চাই, প্রপার রিফ্লেকশন কিন্তু আছে ইন্ডেক্সের সাথে, খুবই ভালো রিফ্লেকশন, অনেক বড় একটা আপসুইং হয়েছে। সোনালী আঁশের কথা বলতে চাই, জুট সেক্টরের মধ্যে ও কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক ছিল। সো ইন্ডেক্সের যে বাউন্স ব্যাক, ওরও কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক ছিল। সেগুলাই ট্রেড প্ল্যান করার জায়গা হয় ইনফ্যাক্ট। কিন্তু প্রথম ফেজে খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, অলমোস্ট ইন্ডেক্সকে ফলোই করেছে, প্রপার বাউন্স ব্যাক, প্রপার সেল সিনারিও, মাঝখানে কিন্তু সুন্দর একটা প্রফিটের জায়গা। তারপরে কিন্তু ঠিকই কারেকশনে এসে আবার কিন্তু ছোট হলো একটা প্রফিটের জায়গা হয়েছে। তো থার্ড ফেজেও রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমগুলো যেহেতু অ্যাক্টিভ আছে, আরও ভালো করে স্কোপ হলেও হতে পারে, মানে সুইং আরও ফেজ হতে পারে। নর্দার্নের কথাও বলতে চাই, ও কিন্তু প্রথম দুই ফেজে খুব ভালো রিফ্লেকশন না দেখালেও থার্ড ফেজে কিন্তু প্রপার রিফ্লেকশনটা দেখাচ্ছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কথা যদি বলি, মেঘনা লাইফ খুব ভালো যে রিফ্লেকশন দেখিয়েছে এরকম না, যতটুকু দেখেছে থার্ড ফেজে, এর আগের ফেজগুলোতে কিন্তু ভালো রিফ্লেকশন খুব একটা ছিল না। এর মধ্যে আসলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা খুব একটা ভালো প্লে করে নাই। রূপালী লাইফের কথা বলি, ও তো অনেক দিন ধরে ট্রেন্ডি অবস্থার মধ্যে আছে, প্রপার সব বাউন্স ব্যাক সিনারিও করে করেই কিন্তু উপরে যাচ্ছে, খুবই পজিটিভ বিষয়। এখন যেমন প্রপার কারেকশনে আসতেছে, তো আগামী দিনটা ওর জন্য ভাইটাল হবে যে মুভিং এভারেজে 20 থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। আমরা এখানেও দেখেছি বাউন্স ব্যাক করতে মুভিং এভারেজ 20 আশেপাশ থেকে, সো এখানেও দেখেছি। সো লেটস সি যে আপকামিং ডেজ এই সেক্টরটা কেমন প্লে করে। মিসেলিনিয়াস সেক্টরের কথা যদি বলি, যে এই ফেজগুলোতে যে খুব ভালো রিফ্লেকশন হয়েছে এরকম না। সো এই 3 নাম্বার ফেজে লাস্ট 2-3 দিন ধরে কিন্তু ছোট হলো একটা আপসুইং এর ইন্টেনশনস, আর ভলিউমটাও অনেক বেশি গেইন করে ফেলেছে। এই সেক্টরে আর একটা স্টক সিনো বাংলার কথাও যদি বলি, ট্রেন্ডি অবস্থায় আছে আমি বলবো, মানে চার্ট প্যাটার্ন ওয়াইজ, কারণ প্রপার এই যে ইন্ডেক্সের বাউন্স ব্যাক হাতে রিফ্লেক্টেড হয়ে উপরে গেছে, আবার কিন্তু একটু কারেকশন হয়ে আবার কিন্তু এই লাস্ট ফেজে 3 নাম্বার ফেজের সাথে খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটাও খুবই সুন্দর গেইন করেছে। মানে এইটুকের মধ্যে চিন্তা করলে একটা ট্রেন্ডি সিনারিও, অ্যাজ এ হোল চিন্তা করলে আসলে এখনো ওইরকম ডিসাইসিভ কোনো কিছু না। সো ক্যান্ডেলের ফ্লোগুলা খুবই সুন্দর আসতেছে, ভলিউমটাও অ্যাক্টিভ করতে পেরেছে। সো এই 3 নাম্বার ফেজে যেহেতু অ্যাক্টিভ হচ্ছে,
সো ইন্ডেক্সকে ফলো করে যেহেতু যাচ্ছে, সো ইন্ডেক্সের রিফ্লেকশনটা সিলভার বাংলার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হবে। এসকে ট্রিমসের কথাও বলতে চাই, এর আগের ফার্স্ট এবং সেকেন্ড ফেজে কোনো রিফ্লেকশন না দেখালেও থার্ড ফেজে এসে কিন্তু ছোট হলে একটা রিফ্লেকশন দেখানোর চেষ্টা করতেছে। অ্যাজ এ হোল প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডে আপসুইংগুলো ছোট হয়, মুভিং এভারেজ একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে, লেটস সি যে আপকামিং ডেজ কতটুকু বিহেভ করে। অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না, খুব ভালো করে ফেলবে এরকম এখন পর্যন্ত মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না। আমার মনে হওয়া দিয়ে কোনো কিছুই যায় আসে না মার্কেটে, মার্কেটের মতোই চলে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ক্যাপিটাকের কথা বলতে চাই। ও কিন্তু আসলে প্রপার একটা আপসুইংয়ে ছিল। এই প্রথম ফেজে কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, সেকেন্ড ফেজে রিফ্লেক্টেড হয়েছে, থার্ড ফেজের সময়টার থেকে কিন্তু প্রপারে যে কারেকশন আসা শুরু হয়েছে। সবসময় যেটা বলি আপসুইংয়ে যাই কিন্তু কারেকশন আসার জন্য। সো আবার নিচে এসে এই জায়গা থেকে কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। রিলায়েন্স ওয়ান এই স্টকটার কথা বলতে চাই। এর আগের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড না হলে এই থার্ড ফেজে কিন্তু ঠিকই রিফ্লেক্টেড হচ্ছে, ছোট হলো একটা আপসুইং হচ্ছে, ভলিউমটাও পাচ্ছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের মধ্যে বসুন্ধরা পেপারের কথা না বললেই না, অলমোস্ট কিন্তু প্রত্যেকটা ফেজে রিফ্লেক্টেড হয়েছে, খুবই সুন্দর অবস্থায় আছে। সো ইন্ডেক্সের সাথে যেহেতু রিফ্লেক্টেড হয়, ইন্ডেক্সের সেল সিনারিও হলেও এইসব স্টকের মধ্যে সেল সিনারিও আসবে, খুবই কেয়ারফুল হয়ে যাওয়ার সময় হয়েছে। আসলে ৩টা ফেজ কিন্তু অলরেডি হয়ে গেছে, আপসুইং হয় কিন্তু আবার ডাউন সুইং আসার জন্য। সো এইভাবে চিন্তা করলে আমাদের কাছে মনে হয় প্ল্যানিংগুলো সাজাতে অনেক সুবিধা হয়। এছাড়াও লো পেইড আপ ক্যাপিটালের মধ্যে পেপার প্রসেসিং খুবই রিঅ্যাক্টিভ ছিল, এটা আর দেখাচ্ছি না। সোনালী পেপারের কথা বলতে চাই, ফার্স্ট ফেজে কিন্তু ছোট হলেও রিফ্লেকশনটা পাওয়া গেছে, কিন্তু এই থার্ড ফেজে প্রপার বাউন্স ব্যাকটা পাওয়া গেছে এখানে, একদম ছবির মতো বাউন্স ব্যাক যেটাকে আমি বলি। তার রিফ্লেকশন কিন্তু এখনও ভালো আছে, ইন্ডেক্সও যেমন ভালো রিফ্লেকশন, সোনালী পেপারের মধ্যেও ভালো রিফ্লেকশন। লেটস সি আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। ফার্মাসিউটিক্যালস সেক্টরের মধ্যে বেক্স ফার্মার কথা না বললেই না, ও কিন্তু ইন্ডেক্সের সাথে প্রতিটা ফেজেই মোরলেস কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, প্রপার একটা আপসুইং হয়েছে। এখন কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও। অ্যাডভেন্টের কথাও বলতে চাই, আগের প্রথম আর সেকেন্ড ফেজে খুব একটা ভালো রিফ্লেক্টেড না হলে থার্ড ফেজে কিন্তু রিফ্লেকশনটা ঠিকই দেখাচ্ছে। সিল্কো ফার্মার মধ্যেও কিন্তু মানে প্রথম আর দ্বিতীয় ফেজে কোনো রিফ্লেকশন পাইনি, থার্ড ফেজে কিন্তু প্রপার রিফ্লেকশন পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। সার্ভিসেস যেমন রিয়েল এস্টেট সেক্টরের মধ্যে ইএইচএল খুব ভালো যে রিফ্লেকশন হয়েছে এরকম কিন্তু না, কিন্তু ইন্ডেক্সের ফ্লোর সাথেই আছে, ইন্ডেক্সটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, ও উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, যদি ভলিউমটা আবার বেড়ে গেছে। সো ফ্লো ভালো আছে, সো ইন্ডেক্সের সাথে যেহেতু রিঅ্যাক্টিভ হয়, সো ইন্ডেক্স কী করতেছে সেইটা খুব সুন্দর করে ফলো করতে হবে। এর বাইরে সাইফ পাওয়ারের কথাও বলতে চাই, ও কিন্তু প্রথম এই যে ফেজটা হয়েছে ইন্ডেক্সের, এইখানে খুব ভালো রিফ্লেকশন না দেখালেও সেকেন্ড ফেজে কিন্তু প্রপার রিফ্লেকশন দেখিয়েছে, ছবির মতো বাউন্স ব্যাক যেটাকে আমরা বলি ক্যান্ডেল ওয়াইজ বললে, খুবই সুন্দর জায়গাটা ছিল। ট্রেন্ড লাইনে কনফার্মেশন ছিল, ক্যান্ডেলে কনফার্মেশন ছিল, প্রপার বাউন্স ব্যাক। তারপরে কিন্তু ঠিকই একটা প্রফিটের জায়গা হয়েছে। তারপরে 2 দিনে একটু কারেকশনে এসে গত দিনেও কিন্তু একটু হাফ হার্টেড রিফ্লেকশন হয়েছে, আমি এটা বলবো। সো আজকের ভিডিওর উদ্দেশ্য এইটাই যে কোন স্টক কখন কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে, কিংবা কোন সেক্টর কখন কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে, এইটা রেগুলার চার্ট দেখে দেখে আইডেন্টিফাই করা পসিবল। সমতা লেদারের কথা যদি বলি, ট্যানারি ইন্ডাস্ট্রিজ সেক্টর থেকে, তো কিন্তু ইন্ডেক্সের প্রথম ফেজে খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, দ্বিতীয় তৃতীয় ফেজেও রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো ডেভেলপমেন্ট করতে পারে না। প্রথম ফেজে যে ডেভেলপমেন্টটা করেছিল এখন কিন্তু এই লেভেলেই ঘুরপাকটা খাচ্ছে। এছাড়াও ফরচুনের যদি কথা বলি, তো এর আগেই মানে এই ফেজগুলো কিংবা আপসুইং শুরু হওয়ার আগেই কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল, এটার কিন্তু সুন্দর রিফ্লেকশন পাওয়া গেছে এইখানে। তারপরে কিন্তু এই সেকেন্ড ফেজে কিন্তু ঠিকই রিফ্লেক্টেড হয়েছে। এই সেকেন্ড ফেজের কথা যদি বলি, ছোট হলে একটা প্রফিটের জায়গা হয়েছে, তারপর কিন্তু ডাবল টপ টাইপ সিনারিও ছিল। কিন্তু এই লাস্ট ফেজের কথা বলবো, ও কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা খুবই সুন্দর গেইন করেছে, ক্যান্ডেলটাও চাচ্ছে উপরের দিকে যেতে, লুকস ভেরি গুড। টেলিকমিউনিকেশন সেক্টর থেকে রবির কথা বলতেই চাই, ও কিন্তু অল থ্রু প্রত্যেকটা ফেজেই রিফ্লেক্টেড হয়েছে এবং উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। বাংলাদেশ সাবমেরিন কেবলসের মধ্যেও কিন্তু প্রপার সেই রিফ্লেকশনটা আছে। টেক্সটাইল সেক্টরের কথা বলতে চাই, টেক্সটাইল সেক্টরের মধ্যে পিডিএলটা নিয়ে কথা বলতে চাই। ইন্ডেক্সের প্রথম ফেজে খুব একটা ভালো রিফ্লেক্টেড না হলে সেকেন্ড ফেজে কিন্তু এই পিডিএল কিংবা টেক্সটাইল সেক্টর ভালোই রিফ্লেক্টেড হয়েছে।
প্রপার একটা আপসুইং হয়েছে এই মুভিং এভারেজের রেজিস্ট্যান্স পেয়ে প্রপার কারেকশনে এসে একটা প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। এটা কিন্তু ছবির মতো বাউন্স ব্যাক ছিল মুভিং এভারেজ থেকে, থার্ড ফেজ থেকে কিন্তু প্রপার কিন্তু আপসুইং মেনটেন করার চেষ্টা করতেছে। সো ইটিএল এর সিনারিও এরকম, কিংবা টেক্সটাইল সেক্টরের অনেক স্টকের চেহারাই অনেকটা এইরকমই হবে। ট্রাভেল সেক্টরের মধ্যে যে বেস্ট হোল্ডিং এর কথা বলতে চাই, ও কিন্তু এর আগে রিফ্লেক্টেড না হলেও এই থার্ড ফেজে কিন্তু প্রপার বাউন্স ব্যাক দিয়ে কিন্তু সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে। পেনিনসুলার কথা বলতে চাই, প্রথম দুইটা ফেজে কোনো রিফ্লেকশনই দেখায় না, কিন্তু থার্ড ফেজে খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। এখানেও আমি মেনশন করতেছিলাম এটা ট্রেড প্ল্যান করার জায়গা ছিল। চারটা সবুজ মানেই ভালো, ভলিউমটা পেয়েছে, ভলিউম কন্টিনিউশন থাকলে কিন্তু সুইং এর আরও ফেজ হতে পারে। পরিশেষে যেটা বলতে চাই যে টেকনিক্যালস প্র্যাকটিস করতে চাইলে, ট্রেডিং প্র্যাকটিস করতে চাইলে আমার কথা শুনে কোনো লাভ নাই। আমি যেভাবে মার্কেটটা দেখি, আমার কথার সাথে আপনার বিচার বুদ্ধিকে দিয়ে বিচার করেন যে এইভাবে চিন্তা ভাবনা করা যায় কিনা। ইন্ডেক্সের যে আপসুইং হচ্ছে, সে আপসুইংটাকে ভেঙে চুরে দেখেন যে এই আপসুইংয়ে কোন স্টকগুলো রিফ্লেক্ট হয়েছে, এই আপসুইংয়ে কোনগুলো রিফ্লেক্টেড হয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিংবা বেশিরভাগ সময় ক্ষেত্রেই আপনি বাউন্স ব্যাক ক্যান্ডেল পাবেন। তো বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো হচ্ছে কেনার সময়, আর সেল সিনার ওই যে এই টাইপের ক্যান্ডেল ধরেন সেগুলো হচ্ছে বিক্রি করে দেওয়ার সময়। টেকনিক্যালস দেখে যদি আপনি সেল বাই করতে চান, ফর এক্সাম্পল এই দিন আপনি যে স্টকগুলোর মধ্যে বাউন্স ব্যাক পেয়েছেন, এই দিন কিন্তু ওই স্টকগুলোর মধ্যে বাউন্স ব্যাক নাও পেতে পারে। আবার এই দিন যে স্টকের মধ্যে সেল সিনারি হয়েছে, আবার এই সেল সিনারিতে কিন্তু ওই স্টকের মধ্যে সেল সিনারি নাও আসতে পারে। সো ট্রেডিংয়ের ক্ষেত্রে সকল স্টকই কিন্তু আপনার পছন্দের স্টক। সো ইন্ডেক্সের রিফ্লেকশনের সাথে আপনার পার্টিকুলার স্টকটা রিফ্লেক্টেড হচ্ছে কিনা, যদি বাউন্স ব্যাক পাওয়া যায় ট্রেড প্ল্যান করেন, ডেফিনেটলি ট্রেড এক্সপিরিয়েন্সটা তো করতেই পারেন, সেল সিনারিতে সেল এক্সিট নেন। আবার যখন ইন্ডেক্স এরকম আরেকটা বাউন্স ব্যাক পাওয়া যাবে কিংবা এরকম বাউন্স ব্যাক পাওয়া যাবে, ওই দিন যে পার্টিকুলার স্টকগুলো রিফ্লেক্টেড হচ্ছে, ওই যে স্টকগুলোর মধ্যে এই টাইপের ক্যান্ডেল আছে, এটা ডাউন সুইং এর নিচে সেই টাইপের ক্যান্ডেল পাওয়া গেছে, ওই দিন নতুন করে ওই স্টকগুলোতে ট্রাই করতে পারেন। সো আমি এটাই দেখানোর চেষ্টা করেছি যে এই আপ সুইংয়ে কিন্তু সকল সেক্টর রিফ্লেক্টেড হয় নাই কিংবা সকল স্টক রিফ্লেক্টেড হয় নাই। আবার এই আপ সুইংয়ে যে স্টকগুলো রিফ্লেক্টেড হয়েছে তার অনেকগুলাই কিন্তু এই আপ সুইংয়ে রিফ্লেক্টেড হয় নাই। আবার এই আপ সুইংয়ের ফেজে এই দুই ফেজের মধ্যে কোনো রিফ্লেকশনই নাই, এরকম স্টকগুলো কিন্তু নতুন করে এইখানে যোগ দিয়েছে। সো ইন্ডেক্সটাকে রেফারেন্স নিয়ে যদি পার্টিকুলার স্টকগুলো দেখেন, তাহলে অনেকাংশেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে যে আপনার কখন কোন স্টকে কিংবা কোন সেক্টরের মধ্যে থাকতে হবে, কোন স্টকে সেল সিগন্যাল আসলে সেল এক্সিকিউট করতে হবে। সো এইভাবে কিন্তু আপনি আপনার ট্রেড প্ল্যানটা সাজাতে সক্ষম হবেন। তো ট্রেডিংটা প্র্যাকটিস করতে গেলে অনুশীলনের কোনো বিকল্প নাই, আপনার প্রচুর ট্রেড নিতে হবে, অল্প অল্প কোয়ান্টিটি করে ট্রেড নিয়ে আগে আপনাকে শিখতে হবে যে আপনি মানি মেক করতে পারেন কিনা। যদি আপনি অল্প অল্প কোয়ান্টিটিতে মানি মেক করতে পারেন, দেন আপনি আসলে অল্প অল্প করে আরও বেশি কোয়ান্টিটি নেন। যখন আপনার নিজের উপরে কনফিডেন্স চলে আসবে, তখন যে কোনো কোয়ান্টিটি নিয়ে আপনি ট্রেড প্ল্যানগুলোকে সাজাতে পারবেন। সো আপকামিং ডেইজ যারা এই চ্যানেলটি ফলো করে তার ট্রেডিং জার্নিটা আরও ভালো হবে, এই প্রত্যাশায় আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.